যখন যেতেছিলাম ভয়ঙ্কর ক্ষুধা লাগছে, ভাবছিলাম কিছু খাবো না, কিন্তু ক্ষুধার এমন অবস্থা যে মানিকগঞ্জ পর্যন্ত চালায় যেতে পারবো, কিন্তু অসুস্থ হয়ে যাবো মাথা ব্যথায়। এখন হচ্ছে কিছু খাদ্যের খোঁজে বের হইছি, কি খাবো বুঝতেছি না, সবই এক্সপেন্সিভ খাবার দাবার, যাই খাই কম খরচে খাইতে হবে। ঢুকছি মোহাম্মদপুরের মধ্যে, পছন্দের খাবার যা আছে সব অনেক দাম। মেবি সূচনার সামনে যাব, সূচনার ওইখানে অনেক কিছু পাওয়া যায়, বট পাওয়া যায়, আগে খাইতাম যখন মোহাম্মদপুর ছিলাম। তাজমহল রোডে থাকতাম তখন সূচনার এই বট খাইতাম লুচি দিয়া। তৈলাক্ত খাবার খাওয়া উচিত হবে কিনা বুঝতেছি না, এটা চেক দিব আর কি। ভালো খাবার দাবার যদি কিছু থাকে, স্যুপ টুপ টাইপের কিছু একটা, তাহলে হয়তো ওগুলো খাবো, আর না হয় বট লুচি দিয়েই পার করে দিব। এখানে চিতই পিঠা আছে, ভর্তার কোনো লিমিট নেই, আনলিমিটেড ভর্তা। কত ধরনের ভর্তা মনে হয় ওরা নিজেরাও জানে না। আজিম মামার লুচি, সেটা হচ্ছে সেই বট। মামাকে খাইবানি চাউমিন, সাবসেন্টিস, পোড়া রুটি, চা কাহিনী, বট ভোনা স্পেশাল মুড়ি, মোমো, সব কমন খাবার দাবার, কেউ একটু আনকমন কিছু বিক্রি করে না। মোমো প্যালেস, মোমোর দোকানে 6-7টা এইটুক জায়গার ভিতরে। ভিতরে আবার রেস্টুরেন্ট, বাইট বাকেট, না স্পেশাল কিছু নাই, যা ছিল তাই আছে। বাইক ঘুরায়া একটা বোট খায়া চলে যেতে হবে। এখানে সম্ভবত একটা ছেলে ক্লাস 9-এর কোন একটা দোকান দিছিল, খুব ভাইরাল হয়েছিল, পরে কি হয়েছে জানি না। বসবো না, এখানেই দাও, হাফ বট দাও আর লুচি দাও। 40। হাঁসের মাংস কত? 150। বট খাওয়া শেষ, আগের থেকে কোয়ালিটি অনেক নরমাল হয়ে গেছে, তো মজা নাই এখন। এখন হচ্ছে সেই বিশ্ববিখ্যাত পিঠাটা একটু খেয়ে দেখি কি অবস্থা। যে পরিমাণ ভর্তা বানায় ওরা, খাইলাম না, পরে খাবো।
ক্যামেরার সাথে এখনো ইউজ হইতে পারি নাই, ভালোই সময় লাগতেছে ইউজ হইতে, মূলত ক্যামেরার জন্যই। মাইক্রোফোন এক জায়গায়, জিপিএস আর এক জায়গায়, নানান তামসা। চার্জ যেতেছে না কেন? একটু আগে রেকর্ড দিছি, না কি বলে, কল রেকর্ড চালু করে কথা বলতেছি, 10-15 মিনিট কথা বলছি, তারপরে দেখি যে হয় নাই, কি বলে, কিছুই রেকর্ড হয় নাই, কারণ আমি রেকর্ড বাটনে প্রেস করি নাই। যাই হোক, যা বলতেছিলাম তখন, ওদের খাবার দাবারের কোয়ালিটি, যে বিশেষ চিতই পিঠার আগে অনেক ভালো ছিল, 4-5 বছর আগে যখন খাইতাম, এখনো মানে আছে সেম। সমস্যা হচ্ছে ওরা ভর্তার আইটেম অনেক কমায় দিছে, একটাই 3-4 বাটিতে রাখে। দেখা যাচ্ছে আলুর দমের বাটি 4টা, ডালের বাটি 4টা, এরকম। কোনোটার কোনো সঠিক মাপটাপ নাই আর কি। ওদের এখানে সুবিধা হচ্ছে ভর্তা কিনতে গেলে টাকায় থাকে না, যতক্ষণ মন চায় ততক্ষণ, বা যতখানি মনে চায় ততখানি ভর্তা নেওয়া যায়, পুরো ফুল ফ্রিডম। জ্যামের কাহিনী বুঝতেছি না, এত জ্যাম কেন, এমনি মাথা ব্যথা করতেছে। ক্যামেরার একটা সমস্যা হচ্ছে, ক্যামেরা কানেক্ট হইতে 5 মিনিট সময় লাগে, কানেক্ট হয়ে অন হইতে, আবার চার্জও থাকে না, একটা মুসিবত। এইসব করলে মনে হয় গোপুরোই ভালো, গোপুরো আবার অনেক স্লো। এটার অ্যাপ থেকে শুরু করে ক্যামেরা মোটামুটি ভালোই ফাস্ট, শুধু কানেক্ট হইতেই যা টাইম নেয়। গোপুরো ক্যামেরার টাচও স্মুথ না, অ্যাপও যাই করো টাকা দাও, টাকা ছাড়া কোনো কথা নেই। সুন্দর মতো দেখাবে, এআই এডিট আছে, অটো এডিট, এসি হাবি যাবি, এডিট করার পরে টাকা দাও। কি একটা অবস্থা, চিপা দিয়ে বাইরে গেছি, টেকনিক্যাল চলে আসছি, দেখি এই চান্সে বের হওয়া যায় নাকি। আমার এই অডিও আর নিয়ে আমি ব্যাপক যন্ত্রণায় আছি। শেষ, আবার ধরা খেয়েছি এবং ক্যামেরার চার্জ 36-এ নেমে এসেছে। ভিআইপি স্যারেরা ফুটপাথ দিয়ে যেতেছে, আমরা কামলা, তাই আমরা রাস্তা দিয়ে যাই। সোমবারের ফুটেজ জোড়াতালির কারণে এখনো এডিটও করিনি, আপলোডও করিনি, ভয়েসের যন্ত্রণার কারণে। টাইম মিলানোর একটা সলিউশন বের করছি, তারপরও 2টা অ্যাপস দিয়ে বারবার রেকর্ড করা, এখন আবার ক্যামেরার ফুটেজ নিতে হয় হচ্ছে ফোন দিয়া, জিপিএস এর ডাটা আসে না। 33-এ নামছে, 10-এ নামলে হচ্ছে ক্যামেরা চার্জে দিব, ক্যামেরা মনে হয় চার্জ নেয় না। ভদ্রলোক তো আবার বাম সাইড আটকায় বসে আছে, বাম সাইডটা ক্লিয়ার করে দিলে তো আমরা বের হয়ে যেতে পারতাম। জ্যাম মনে হয় এই পর্যন্ত, এরপরে মনে হয় নাই।
পুরা জ্যাম হচ্ছে এই সাইডটা, পুরা খালি। কি অবস্থা, আশা করি আর প্যারায় পড়বো না। চাপতেই আছি, কি একটা অবস্থা। বাংলাদেশে যে পরিমাণ রাস্তার মাঝখানে গর্ত, মেন হলে ডাকনার গর্ত, মুখ গর্ত, তুমুক গর্ত, এত গর্ত আর বাংলাদেশের কোথাও আছে কিনা যাই। সেলফি, বাসে গেলে সেলফিতে যাওয়া লাগতো। সেলফিতে যাওয়া মজা আছে, একটা ঘুম দিতাম। যেমনি মারামারি করতেছে মনে হয় না বেরোতে পারবো, বামে চলে যেতে পারবো। গেছে ওদের দুজনের মারামারিতে, বসুমতী আর রাজধানী মারামারিতে বসুমতী জয়যুক্ত হয়েছে। বাহ, কার্টুনওয়ালা ভাই আমার আগে চলে গেল। স্পিড দিয়ে কোনো কাজ হয় না ঢাকা শহরে। হচ্ছে যার যত ছোট বাইক সে তত আগে যেতে পারবে। আমি একবার CD80 নিয়ে R15 এর সাথে রেস দিচ্ছিলাম, R15 পারে না। আর একমাত্র কারণ হচ্ছে CD80 নিয়ে আমি যেসব চিপা দিয়ে ঢুকতে পারছি, R15 এসব চিপা দিয়ে ঢুকতে পারেনি। CD80 একটা মজার বাইক, সাইকেলের মতো চিপা করে থাকে। আজকে ভয়েস নিয়ে আর হচ্ছে ফুটেজ নিয়ে একটা খিচুড়ি অলরেডি বানায় ফেলাইছি। কোনটা কোন জায়গার ভয়েস আর কোনটা কোন জায়গার ফুটেজ জানি না। আচ্ছা, সকালের আলোচনা সহ যেহেতু সব ডিলিট করে ফেলাইছি, সকালের আলোচনাগুলো আবার বলা যায়। কালকে রাতে হচ্ছে গিয়া জিপিএস নিয়ে একটু মাথা ব্যথা ছিল, যে একটা ম্যাপ অ্যানিমেশন, এটা অনেক আগে, যখন আজকে থেকে প্রায় 8-9 বছর আগে প্ল্যান করছিলাম। তখন চিন্তা করছি এটা এরকম সাউন্ড কেন, কি একটা অবস্থা, এত সুন্দর বাস এরকম জঘন্য। তখন চিন্তা করতাম যে আসলে ই হইলে ভালো হইতো, কি বলে জিপিএস এর একটা ইউআই একটা এডিট করে আমি বসাবো। কিন্তু এখন যেটা দেখলাম, আচ্ছা পকেটের মোজা দুটো একটু খুলে নেই, মেন রোডে চলে আসছি। ও এপাশে তো লাইটই নেই, বাহ জোস, ভুলে গেছিলাম আমার যে একটা লাইট খোলা, আলো তো কিছুই পাবো না। দেখি এক লাইটে কত দূর কি যাওয়া যায়। ক্যামেরার চার্জ 14%। ক্যামেরা চার্জে দিলাম, ক্যামেরা চার্জ হইতেছে না, সম্ভবত গরম হয়ে গেছে এই জন্য। 13% নেমে আসছে। বুঝতেছি না ফগলাইটে আলো বেশি না ফগলাইট ছাড়া আলো বেশি। তো পরে দেখলাম যে জিপিএস এর অপশন আসলে এসেই আছে, কি বলে জিনিসটা 360 আছে, কিন্তু ডিরেক্ট ক্যামেরার ভিতরে নাই। হয় ওদের রিমোট কিনতে হবে,
হয় ওদের রিমোট কিনতে হবে, অথবা ফোনের ডাটা দিয়ে করতে হবে, অথবা অন্যান্য যে হাওয়াই হেলথ, তারপর হচ্ছে স্ট্রাভা, আরো কি কি অ্যাপস আছে ওগুলো দিয়ে করতে হবে। আর নাহলে জার্মিনের স্মার্ট ওয়াচ বা অ্যাপলের স্মার্ট ওয়াচ দিয়ে কাজ হবে আর কি। রাস্তাটা ডেঞ্জারাস, ময়লার ট্রাকগুলা যায়, ময়লার ঝোল ফেলাইতে ফেলাইতে সেগুলো দিয়ে পুরো পিছলা হয়ে থাকে। রিক্সাটা যে কোনো মুহূর্তে ডানে না। এই যে ময়লার ট্রাক, বলতে না বলতে চলে এসেছে। তো পরে স্ট্রাভা ডাউনলোড দিলাম। স্ট্রাভার সমস্যা হচ্ছে স্ট্রাভাই করতে পারলাম না, অথরাইজ করতে পারলাম না। এটা হচ্ছে আবার ওই জিপিএস এর ইসের থেকে অথরাইজ করতে হয়। তো পরে চিন্তা করলাম আবার এত অ্যাপ চালু করব, তার থেকে ডিরেক্ট ক্যামেরা দিয়ে এই নেই ফোন থেকে। সকালে হচ্ছে পরীক্ষামূলক পারপাস হচ্ছে যে ফোন দিয়ে নিয়েছিলাম, সবকিছুই ঠিক ছিল, অডিও ঠিক ছিল, অন করছিলাম, কিন্তু হেলমেটের কমিউনিকেটর অন করতে ভুলে গেছি। আরে ভাই, একটা জিনিসের জন্য, একটা ভিডিওর জন্য কত কিছু করা লাগে। তার ভিতরে মানুষ আবার 3-4 রকমের ক্যামেরা দিয়ে 3-4 রকমের ফুটেজ নেয়। মানুষের কত কারেন্ট। যে নাদিরন্ধা গমন হয়, একই শট দুইবার নেয়। কেমনে ভাই এত ধৈর্য থেকে আসে? আমি তো ভুলেই যাই। আমার ভিডিও করতে হলে কি করতে হয়? ক্যামেরা তো হেলমেটে লাগানোই থাকে, ক্যামেরা তো হেলমেটে লাগানোই থাকে। প্রথমে ক্যামেরা অন করতে হয়, এখন ক্যামেরা অন করিনি আজকে, ফোনের অ্যাপ অন করতে হয়, তারপরে অ্যাপ থেকে রেকর্ড চালু দিতে হয়, তারপরে আবার রেকর্ডারে যেতে হয়, তারপর আবার রেকর্ড চালু করতে হয়, রেকর্ড পরে চালু করতে হয়, কারণ হচ্ছে যাতে টাইমটা সিঙ্ক করাইতে ইজি হয়। ওখানে সেকেন্ডটা দেখাইলে এডিটের সময় ফুটেজ বসায় দেওয়া ইজি হয়। এরপর এর আগে মানে এগুলোর আগে আবার আমার কমিউনিকেটর ফোনের সাথে কানেক্ট করতে হয়, কারণ হচ্ছে আমি যদি কমিউনিকেটর কানেক্ট না করি ফোনের সাথে, এই মামা, আমি যদি কমিউনিকেটরের সাথে কানেক্ট না করি তাহলে আমার ফোন থেকেই সব অডিও যাবে, কমিউনিকেটরের অডিও যাবে না। তাহলে যে লাও সেই করুক, ফেসাদের উপরে ফেসাদ। এতগুলা জিনিসের ভিতরে একটা 19-20 হইলেই মানে আর আসলে ইচ্ছা করে, কারণ তখন ওই যে অডিও নষ্ট হয়ে যায়, অডিওতে প্রচুর নয়েজ থাকে। রাস্তায় লাইট কম, Insta360 এই ভার্সনে আবার রাতের ফুটেজ অত ভালো আসে না, মানে যত লাইট তত ভালো কোয়ালিটি, লাইট নেই কোয়ালিটিও নাই, কি একটা অবস্থা। গাড়ির গ্লাস মনে হয় ভেঙে গেছে পুরো। ও আচ্ছা, মজার জিনিস শিখলাম আর একটা, যদি ক্যামেরা গরম হয়ে যায় তাহলে হচ্ছে ক্যামেরা চার্জ নেয় না, চার্জার লাগাইলেও। তো তার মানে এই না যে চার্জ হবেই না বা ব্যাটারি শেষ হয়ে বন্ধ হয়ে যাবে। তখন যেটা হয়, ভাইটা যেতেছে, তখন যেটা হয় সেটা হচ্ছে ওই ডিরেক্ট কারেন্ট দিয়ে চলতে থাকে আর কি, ব্যাটারি এর ইউজ করে না। এটাও মজার, খারাপ না জিনিসটা। দেখি কোন পর্যন্ত ফুটেজ নেওয়া যায়, মনে হয় সিংহের ব্রিজ পর্যন্ত নিব। খাবারের ফুটেজ একসাথে রাখবো না আলাদা রাখবো তাও বুঝতেছি না। এত আয়োজন, এত কিছু, সবকিছু একজন বৃদ্ধ মানুষের জন্য, যে বুড়া বয়সে তার কোনো কাজ কারবার থাকবে না, যাতে তার সময় কাটে, যাতে সে ছোটবেলায় দেখতে পারে যে ছোটবেলায় সে, ছোটবেলা বলতে এটা তো মধ্য বয়স, 30 মধ্য বয়সকেই বলা যায়, মধ্য বয়সে কি কি করছে। ছোটবেলায় তা আর এগুলো করার কোনো অপশন ছিল না, আর ছোটবেলার কোনো ছবিও নেই। আমার ফার্স্ট ছবি তুলছিলাম মনে হয় 2010-এ,
স্টুডিওতে যায়, তাও হারায় গেছে। বহুদিন রাখছিলাম ছবিগুলো অনেক যত্ন করে, বিভিন্ন বইয়ের ভাঁজে ফেসবুকে আপলোড করে। কোনো কারণে হয়তো সেই ছবিটি দেখতে ফেলেছিলাম, এরপর আর ছবিগুলো পাওয়া যায় নাই। এখন যেটা হয়েছে, ও শিট, আজকে তো এই রাস্তা দিয়ে ঢোকা যাবে না, কিন্তু এই পাশেও জ্যাম, আমরা সামনে দিয়ে ঢুকবো। ওই রাস্তার লাস্ট টাইম যে অবস্থা ছিল, ওই রাস্তার ফুটেজটা আপলোড দেয় নেই, 2-3 সেকেন্ডের ফুটেজ এখানে অ্যাড করে দিব, যে কি পরিমাণ কাদা, যদিও দিনের বেলার ফুটেজ। পরে আর একটা রাস্তা আছে, ওটা দিয়ে ঢুকবো। আমার একটা ছবি আছে মনে হয়, সব এখন মানে সর্বোচ্চ আগে ছিল মনে হয় 2012 সালে, কঠিন টাইট, এমনি চিকন, তার ভিতরে কঠিন টাইট ফিট একটা ট্রাউজার আর একটা গেঞ্জি, মানে জার্সি পয়রা, কলা বাগানের কোনো একটা স্টুডিওতে যায়া চশমার গ্লাসে রিফ্লেক্ট করে দেখা, রিফ্লেক্ট করার জন্য একটা গ্লাস ছাড়া ফ্রেম, মানে মাঝখানে গ্লাস নাই, সেই ফ্রেম পয়রা ছবি দিয়েছিলাম। ওটাই মনে হয় আমার এখন সর্বপ্রথম ছবি। তো আমি মিস করি যে ছোটবেলায় কি করছি না করছি, এগুলো দেখতে পারলে মনে হয় ভালো লাগতো। আসলে এই কনসেপ্ট হচ্ছে, ফেসবুকে একটা মেমোরি সিস্টেম আছে, যে মেমোরিজ দেখা যায়, এটা কেউ পাত্তা দেয় না। আমার কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রতিদিন রাতে সবার আগে মেমোরিজ অন করে দেখি যে আসলে কি কি করছি আগে। কিন্তু ভিডিওর সংখ্যা খুবই কম, সর্বোচ্চ 2-1টা সেলফি টিলফি থাকে, আর কিছু থাকে না। মানে কিছু ছবি টবি আপলোড দিছিলাম, কিছু স্ট্যাটাস দিছিলাম, এগুলা থাকে ছবি। এখন যেটা হয়েছে, তখন চিন্তা করলাম যে এগুলো তো হয়তো আমি বুড়া বয়সে, বৃদ্ধ বয়সে কি করছি। আমার মানে গল্প তো আর ওইভাবে লেখা যায় না, সব কিছু থাকে না। সেই কনসেপ্টে হচ্ছে কি, আমি চিন্তা করতাম যে তাহলে আসলে আছে এইখান থেকে তো নামাই যাবে না, পাপ হবে এখানে। সেই কনসেপ্টে চিন্তা করতাম যে তাহলে কিছু ভিডিও বানায় রাখলে, যেমন আমি গল্প লিখি অনেক আগে থেকে, সেই 2013-14 সাল থেকে, মানে আজকে থেকে প্রায় 12 বছর আগে থেকে আমি গল্প লিখি। এখানে তো অবস্থা বেশি সুবিধাজনক না, জানি না যাওয়া যাবে কিনা। কিন্তু আমি কখনো মানুষের করানোর জন্য গল্প লিখি নাই, যে বা মানুষ পড়বে, লাইক দিবে, হাবি জাবি, বা এগুলো কোনো প্ল্যান প্রোগ্রাম ছিল না। আমার গল্প লেখার উদ্দেশ্য ছিল হচ্ছে, আমার নিজের লেখা আমার অনেক পছন্দ। আমার যদি বলে, কেউ জিজ্ঞেস করে যে সবচেয়ে বেস্ট রাইটার কে, আমি বলবো আমি। কারণ আমি জানি যে এগুলো আসলে আমি অত চিন্তা ভাবনা করে লিখি, এবং আরও মজার বিষয় হচ্ছে কি, আমি যেগুলো লিখে আবার ভুলে যাই যে কি লিখছিলাম, কারণ আমার লেখার টাইমগুলো খুবই মারাত্মক। তো আমি সেগুলো আবার পড়া অনেক মজা পাই, এবং একটা গল্প দেখা গেছে বছর পর বছর আমি পড়তেছি, প্রতি বছর মেমোরিতে আসতেছে, প্রতি বছর একবার করে পড়তেছি, ভাল লাগতেছে না, খুঁজে বের করে পড়তেছি। তো ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে সেম ওইটাই, যে কি মানুষজন দেখলে ভালো, না দেখলেও সমস্যা নেই, কিন্তু আমি যাতে বুড়া বয়সে দেখতে পারি সব, যে কি করছি না করছি। যদিও পাবলিক ভিডিও হিসেবে অনেক ফিল্টার করতে হয়, অনেক কথা বলা যায় না, অনেক কাহিনী শেয়ার করা যায় না, হিসাব করে কথা বলতে হয়।
এই তো এদিক দিয়ে ঢুকে চলে গেল, কোন দিক দিয়ে? না চিনলে খবর আছে আজকে। প্রত্যেকটা রাস্তার অবস্থা খারাপ। অবস্থা কত দূর কে জানে। বামের রাস্তাটা মনে হয় ওই পাশের রাস্তায় অ্যাড হওয়া যাবে। ও ব্রিজটা ভাঙ্গা না থাকলেই হয়। এই একটা শর্টকাটের জন্য, জাস্ট সিঙ্গেল ঢোকার জন্য এত কাহিনী করতে হয়। ব্রিজটার দুইটা পাশ নাই, রেলিং নাই ব্রিজের। এই পাশেও আছে অর্ধেক ভাঙ্গা, মানে যে অবস্থায় আছে থাকার থেকে না থাকা বেশি ভালো। আবার কাদা। এইটুকুই হাত ব্যথা হয়ে গেল। চলে আসছি অবশ্য, খুব বেশি প্যারা নাই। লাইটের কন্ডিশন মানে খুবই বাজে। বাজার সদা আসলে একটু ক্লিয়ার দেখা যায়, এরপর আর দেখা যায় না। সমস্যা নেই, সিঙ্গেল ব্রিজ পর্যন্ত। এরপরে আজকের মতো ক্লোজ। বৃষ্টি হচ্ছে মনে হয়, পুরো ফুটেজ অন্ধকার। 13% চার্জ, 13%ই আছে। তার মানে লং টাইম ইউজের জন্য আমার এই ক্যামেরাটা ডিরেক্ট পাওয়ার ব্যাংক দিয়ে ইউজ করাই ভালো। লোকটা এত দূর থেকে দেখতেছে আসতেছি, চাপে না। যে কাজ আইলাম তখন সে বাঁকা হয়ে চেপে গেল। কেমন যেন একটা কেমিক্যালের গন্ধ। মনে হচ্ছে ব্ল্যাক উইডোর যে রেড রুমের মেইন ভিলেন থাকে, ওই ভিলেনের গায়ে মারতে গেলে যে একটা বাধা দেয়, ওইটার মতো। ব্ল্যাক উইডোর কাহিনীটা মজা লাগছে, যে একটা রাসায়নিক কোনো কিছু একটা দেয়, যেটা হচ্ছে সে কাজ করে না। কেউ আঘাত করতে গেলে কাজ করে না, একটা লক থাকে আর কি, সেফটি। ওরা এখন ওরা মারবে কিভাবে, পরে বুদ্ধি দেয়। ব্ল্যাক উইডোর পালিত মাম্মি, মানে মিশনে যারা, ও যে কারণে ওরা পালছে, 3 বছর পালে ওরে, যে যদি স্নায়ু ক্ষতিগ্রস্ত হয় তাহলে আর এই সমস্যা থাকবে না। তো ওরা মারতে বলে, এতই শক্তি কম থাকে যে স্নায়ু ক্ষতিগ্রস্ত করতে পারে না, এটা ওর জন্য প্যারা হয়ে যায়। এরপরে সে নিজেই কপালে হিট করে টেবিলের সাথে, কপাল ফাইটা যায়, স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়, বাস জ্ঞানজাম শেষ। এরপর শুরু হয় উড়াধুরা মাইর। বেশিক্ষণ মারতে পারে না, কারণ হচ্ছে ওই সে ডিভাইসে টাচ করে ফেলানোর কারণে বেডরুমের অন্য মেয়েরা চলে আসে, এই সাথে ওরা মাইরা ফাটায় ফেলায়।
ব্লাক হয়ে ওকে। সিঙ্গার ব্রিজ ক্রস করতেছি, সামনে একটা স্পিড ব্রেকার আছে, বড় স্পিড ব্রেকার হিসেবে বাম পাশে আবার একটা রেস্টুরেন্টও আছে। এখানে ইদানিং ট্রাকের সিরিয়াল থাকে, এগুলো মনে হয় গাবতলি যাওয়ার, না সিরিয়াল তো নেই, মাত্র একটা। ভয়ঙ্কর মাথা ব্যথা করতেছে, টাকমিল থেকে যতই দূরে থাকতে চাই ততই টাকমিল আমার 12টা বাজায় দেয়। আজকে টাকমিল খাওয়ার মতো কি আকাম করছে জানি না, কিন্তু মাথা ব্যথা খাবার ক্ষুধা লাগছিল সেটা খাইনি, এর একটা ফল দিতে পারে। কিন্তু মাথা যে পজিশনে গেছে, টাকমিল খাওয়া ছাড়া আপাতত কোনো অপশন নাই। বিশাল বড় রেকর্ড করে ফেলাইছে আজকে 24 মিনিট। ওকে, গুড নাইট। বাসা যাই, বাসা যেয়ে ঘুমাই আর কনফিউশন দূর করি যে খাবারের ফুটেজ একসাথে দিব নাকি আলাদা দিব। বাই বাই।